এই যে আহত ব্যক্তি যারা তাদের কেউ অঙ্গ হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, এর বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, তাদেরকে যে তাদের চিকিৎসাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া, সেই জায়গাটা কিন্তু আমরা দেখলাম না। এই যে জুলাই ফাউন্ডেশন যে নাম্বারটা করা হয়েছে 16000, এটাতে আমি নিজেও ফোন দিয়ে দেখছি, এটা আপনি কমপক্ষে 10 বার ফোন না দিলে আপনি পাবেন না। আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা পাবেন না। এবং আপনি যখন যোগাযোগ করে পাবেন, তখন আপনি যে একজন আহত হয়েছেন এইটা প্রুফ করার বার্ডেনটা আপনার উপরে। একদিকে হচ্ছে যে তালিকার সংকট, বা আসলে কে আহত হয়েছে সবার অন্তর্ভুক্ত করা গেল কিনা, এইখানে একটা সংকট। আবার চিকিৎসা নিয়েও সংকট রয়েছে, আপনি যেগুলি বললেন, এগুলো আসলে কি করলে পরে এটা এড়ানো যেত? আসলে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে গত জুলাই এবং আগস্ট মাসে যারা আন্দোলন করে আহত হয়েছিলেন, তাদের অনেকেই এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তারা সুচিকিৎসার দাবিতে রাস্তায় পর্যন্ত নেমেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে গতকাল 4 জন উপদেষ্টা তাদের কাছে গিয়ে ক্ষমা পর্যন্ত চাইতে হইল। যেখানে এই সরকার প্রথম যখন ক্ষমতায় আসে, তখন তারা ঘোষণা দিয়েছিলেন যে আহতদেরকে সুচিকিৎসা দেওয়া হবে সরকারি চিকিৎসায় এবং প্রয়োজনে বিদেশে পর্যন্ত নেওয়া হবে। সে অবস্থায় এই আন্দোলন কি ইঙ্গিত করছে? কেন এই সরকার তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে পারল না? এটি কি এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় রকমের ব্যর্থতা? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আপনাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। এই পরিস্থিতিগুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক শামসুদ্দোজা সাজেন। ওয়েলকাম টু আওয়ার শো। আপনাকেও ধন্যবাদ। এই যে আমরা দেখলাম যে আসলে 2 মাসে যারা বড় ধরনের আন্দোলন করে দেশে একটি বড় ধরনের পট পরিবর্তন করলেন, সবাই প্রত্যাশা করেছিলেন যে তাদেরকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হবে, সরকারও ঘোষণা দিয়েছিল, কিন্তু সেটির বাস্তবায়ন আসলে হলো না এবং তারা রাস্তায় পর্যন্ত নামতে হলো। এটি কেন, আপনার কাছে কি মনে হয়? এটা কালকে আমি সারাদিন খেয়াল করছিলাম, ওনারা যে রাস্তা বন্ধ করে যে আন্দোলন করছিলেন, তো ওখানে একটা ফিলিং আমি তাদের বক্তব্য থেকে পেয়েছি যে তারা অবহেলিত বোধ করছেন এবং অনেকে এটা বিট্রেড ফিল করছেন। এবং এটা আসলে যদি আমরা দেখি যে পুরো সময়টা, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেদিন শপথ গ্রহণ করেছিলেন, ওই দিনই কিন্তু উনি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলেন আহত ব্যক্তিদেরকে দেখতে। তখন এটাকে আমরা অত্যন্ত প্রশংসার দৃষ্টিতে দেখেছিলাম, কারণ আপনার মনে আছে যখন জুলাই আগস্ট মাসে ব্যাপক পরিমাণ মানুষ, যারা পুলিশ, ছাত্রলীগ এদের আক্রমণে আহত হয়েছিল, শেখ হাসিনা তখন কিন্তু আহতদেরকে দেখতে যায়নি। তখন তিনি গেছেন মেট্রো রেলে কী ক্ষতি হয়েছিল ওইটা দেখতে, তার কাছে ওইটা প্রায়োরিটি ছিল, যদিও পরে গিয়েছিলেন। তখন কিন্তু একটা ব্যাপক সমালোচনা হয়েছিল যে আসলে কি মানুষের জীবনের চেয়ে কি মেট্রো রেলের দাম বেশি কিনা। তো সেটার বিপরীতে ডক্টর ইউনূস যেমন প্রথম দিনই গেলেন, এটা অত্যন্ত পজিটিভ ছিল, কিন্তু সেই পজিটিভিটিটা আমরা দেখলাম যে আর ধরে রাখা গেল না। এবং পরবর্তীতে এই যে আহত ব্যক্তি যারা তাদের কেউ অঙ্গ হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, এর বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, তাদেরকে যে তাদের চিকিৎসাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া, সেই জায়গাটা কিন্তু আমরা দেখলাম না। এবং ওইটারই একটা রূপ হলো যে প্রায়োরিটি যেহেতু হলো না, সেটা চলে গেল হলো আমলাতন্ত্রের কাছে, এবং আমলাতন্ত্রের কাজের যে গতি এবং যে কমিটমেন্টের অভাব, সেই জিনিসটাই কিন্তু আজকের এই পরিস্থিতিতে তাদেরকে ঠেলে দিয়েছে এবং যেখানে তারা অবহেলিত এবং বিট্রেড ফিল করছে। তো স্বাভাবিকভাবেই তারা তাদের দাবিগুলো নিয়ে এর আগেও তারা নেমেছে, এর আগেও তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিল, তখন সেখানে তারা পর্যাপ্তভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পারেনি এবং তারা ধারাবাহিকভাবে বিভিন্ন এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা তাদের ক্ষোভগুলো জানিয়ে আসছে, কিন্তু সেটা প্রপারলি অ্যাড্রেস হচ্ছে না এবং সবশেষে তারা আসলে রাস্তায় নামতে বাধ্য হলো। কিন্তু এই সরকার যখন প্রথম আসলো, আপনি নিজেই বলছিলেন যে তারাও প্রথমে গেল, ডক্টর ইউনূস গিয়ে দেখা করেছেন এবং তারা কিন্তু ঘোষণাও দিয়েছেন যে সঠিকভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে, কিন্তু সেটি কেন হলো না? এটার সংকটটা আসলে কোথায় এবং এটা কি এই সরকারের জন্য একটি বড় রকমের ব্যর্থতা কিনা? অবশ্যই এটা একটা অন্যতম ব্যর্থতা। এবং আমরা যদি সংকটটা কি হলো, তাহলে আমরা যদি কি করা হয়েছে এই বিষয়টার দিকে খেয়াল রাখি, প্রথম বিষয়টা হলো যে যারা আহত হয়েছে এখন পর্যন্ত তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব হয়নি 3 মাসের বেশি সময়। আপনি দেখুন যে অক্টোবরের 7 তারিখে আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে তিনি ঘোষণা দিলেন যে প্রাইমারি একটা লিস্ট করা হয়েছে, যে অনুযায়ী 737 জন নিহত হয়েছেন এবং প্রায় 23,000-এর মতো তারা আহত হয়েছেন। এবং তখন তিনি বললেন যে এরপরও আরও অনেক নতুন নতুন নাম আসছে, অনেকের নাম এনলিস্টেড হয় নাই। তখন 8 তারিখে একটা প্রজ্ঞাপন জারি করা হলো এবং বলা হলো যে নেক্সট 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে এই তালিকাটা সম্পূর্ণ করা হবে। তা আমরা দেখলাম সেটা হয়নি এবং তখন আমরা বলছিলাম যে প্রক্রিয়ায় ওটা বলা হচ্ছে 7 দিনের মধ্যে করে ফেলবে। তো
ওই তাড়াহুড়িতে আসলে অনেক লোকই বাদ যাবে, কারণ আপনি ওই পুরাতন আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন, ওটা গেল না। তো ফলে এবং দেখা গেল আসলে সেটা কমপ্লিট হয়নি। সর্বশেষ এই 10 নভেম্বর তখন আবার ঘোষণা করা হলো যে তারা 24 তারিখ পর্যন্ত সময়, অর্থাৎ নভেম্বরের 24 তারিখ সময় তারা আবার একটা ড্রাইভ দিয়ে যারা আহত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে এনলিস্টেড করা বা নিহত তাদের নামে তালিকা করা। তো এই বিষয়টা আর কি। তো ফলে এই যে এটা আমার কাছে মনে হয় এটা প্রধানতম মানে ব্যর্থতা, যে আপনি এখন পর্যন্ত 3 মাসের অধিক সময় এখনো আইডেন্টিফাই করতে পারছেন না প্রপারলি এবং একটা পূর্ণাঙ্গ লিস্ট করতে পারছেন না। এবং আমি আজকে আসার সময় আমি দেখছিলাম যে তারা DGHS অর্থাৎ ডিজি হেলথ সার্ভিস তাদের ওখানে একটা তালিকা দিয়েছে আহত এবং নিহতদের এখানে, এবং সেখানে দেখলাম এখন পর্যন্ত যেটুকু আপডেট হয়েছে নিহতর তালিকা সেটা 875 জন, এবং আহতদের যে তালিকাটা তারা বলেছিল 23,000 জন, সেটার মধ্যে মাত্র 611 জনের মতো এরকমের শুধু ওখানে তালিকা আছে, অর্থাৎ যেটা তারা 23,000 বলেছে ওইটাও কিন্তু এখনো এই তালিকার মধ্যে আসেনি। তো ফলে পুরো প্রক্রিয়াটা কিন্তু ওইখানেই প্রথমে বাধাগ্রস্ত হচ্ছে, এটা একটা বিষয়। 2 নম্বরে যদি আমরা চিকিৎসার দিকে যাই, একটা জিনিস অবশ্যই আমি পজিটিভ বলবো যে এই সরকার তারা একটা চেষ্টা করেছে অন্তত যাদেরকে এই বিভিন্ন হসপিটালগুলোতে যারা পৌঁছেছে তাদেরকে চিকিৎসা দেওয়া এবং সেটা বিনা পয়সায় চিকিৎসা দেওয়া, এটা একটা পজিটিভ দিক। কিন্তু চিকিৎসার তো ওইটা কেবলমাত্র প্রথম ধাপ। একটা বড় অংশ যারা হসপিটাল থেকে রিলিজ নিয়ে তারা বাড়িতে গিয়েছে এবং তাদেরকে রেগুলার চেক আপের জন্য আসতে হয়, ওই প্রক্রিয়াটা কিন্তু একটা বড় রকম সমস্যা। এবং একটা বড় আকারের ভলান্টিয়ার গ্রুপস যারা বিভিন্ন ব্যক্তি উদ্যোগ থেকে এই আহত ব্যক্তিদের জন্য কাজ করছেন, হসপিটালগুলোতে যে কাজ করছেন, তাদের কাছ থেকে আমরা যেগুলো জানতে পেরেছি, এই যে ফলো আপের যে প্রক্রিয়াটা, একজনের বাড়ি হয়তো কুড়িগ্রাম, একজনের বাড়ি হয়তো বা চট্টগ্রাম বা আরও দূরবর্তী কোনো জায়গায়, সেখান থেকে সে হয়তো বা ঢাকায় আসবে অথবা CMH এ আসবে, সেখানে এসে বা চক্ষু বিজ্ঞান, আমরা জানি যে আমাদের হেলথ সার্ভিসটা পুরোটা কিন্তু ঢাকায় কনসেন্ট্রেটেড, ফলে একটা দূরবর্তী জায়গা থেকে একটা আহত ব্যক্তি সে আসবে, তার কিন্তু ওই টাকাটা কিন্তু আবার সরকার দিচ্ছে না, সরকার শুধু এখানে এসে আপনাকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। তো আমরা জানি যে এটা কতটা ব্যয়। আবার তার সাথে যে অ্যাটেন্ডেন্ট আসবে, যে তার পরিবারের সদস্য যে আসবে তাকে নিয়ে, বিশেষ করে আপনি যদি বলেন যারা যারা পঙ্গু হয়ে গিয়েছেন বা চোখে হচ্ছে, তাদের সাথে একজন অ্যাটেন্ডেন্ট আসতে হবে, তার খরচটা কিন্তু হসপিটালে আসার পর কিন্তু এটা সরকার দিচ্ছে না। সো ওইটা একটা বিষয়। আবার একটা বিষয় হচ্ছে যে যারা আহত হয়েছেন বা যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের মধ্যে এখনো কিন্তু তারা যে চিকিৎসা পাচ্ছেন ওইটা নিয়ে একটা কনফিডেন্সের অভাব রয়েছে। এবং আমি একটা খেয়াল করেছিলাম যে যখন একটা মাঝখানে বিশেষ করে অক্টোবরের সময়টাতে বিভিন্ন রকম বিদেশি বিশেষজ্ঞ তারা 1 দিন 2 দিনের জন্য করে আসতেছিলেন, যেমন নেপাল থেকে আসছেন, ফ্রান্স থেকে আসছেন, ইংল্যান্ড থেকে আসছেন। তো তখন তারা বলছিলেন যে এখন একজন এসে তো এক একটা কথা বলতেছে। তো ফলে আপনার উচিত হলো একটা কনসিস্টেন্ট একটা চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে যাবেন, যার মাধ্যমে আপনার রোগীর একটা কনফিডেন্স আসবে যে, এবং তার একটা আশ্বাসেরও জায়গা থাকবে যে আমি এইভাবে সুস্থ হব, বা যদি আমি সুস্থ না হতে পারি আমার কি হবে, এই যে পুরো বিষয়টা। তো ওই জায়গাটা দেখা গেছে কি, বরং ওই যে একটার পর একটা বিদেশি বিশেষজ্ঞ আসছে, আমরাও মিডিয়াতে ওটাকে খুব প্রচার দিলাম, ওটা অনেকটা ক্যাম্পেইনের মতো হয়েছে, প্রচার হয়েছে, কিন্তু আসলে কাজের কাজ কি হয়েছে এটা নিয়ে কিন্তু যারা আহত ব্যক্তি, যারা চিকিৎসা নিয়েছেন, তারাই কিন্তু সন্দিহান হয়ে পড়েছিলেন। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় রয়েছে যে এই যে কিছু লোকের আছে, যেমন একটা বড় আকারে আমি দেখছি যে যারা অন্ধদের ক্ষেত্রে তারা তো আগে অন্ধ ছিল না, এই যে তারা এখন আর কিছু দেখতে পাচ্ছে না। তো এটা কিন্তু একটা হিউজ ট্রমা, যেটাকে আমরা বলি যে একটা পোস্ট ট্রমা, যে একটা ডিস্ট্রেস তৈরি হয়। তো তাদেরকে যে একটা মেন্টাল সাপোর্ট দেওয়া, ওই জায়গাটা কিন্তু বড় আকারে অবহেলিত। আবার একই সাথে অন্যরাও যারা আহত হয়েছে তাদের ক্ষেত্রেও, যারা এখন হয়তো পঙ্গুত্ব বরণ করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এইটা, ওই যে মানসিক হেলথের জায়গাটা, ওইটাও একটা বড় আকারে রয়েছে। আর এর সাথে আমি আরেকটা বিষয়কে বলতে চাই, এই যে 1 লক্ষ টাকার যে বিষয়টা, এখানেও একটা বড় অংশের লোক তো এখনো পায়নি। আর তার বড় কারণটা যদি আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি দেখি, সেটা হলো যে আমাদের যিনি আর কি প্রেস অ্যাডভাইজার রয়েছেন, তিনি এসে বলতেছেন যে তারা 18 দিনে মাত্র 91 লক্ষ টাকা তারা দিতে পেরেছেন আর কি। তার মানে, এবং দিতে পেরেছেন মাত্র 85 জনকে। তো আপনার যেখানে 83,000-এর একটা বিশাল জনগোষ্ঠী যারা আহত, এবং আপনি 23,000-এর মধ্যে আপনি মাত্র 18 দিনে দিতে পেরেছেন 85 জনকে দিতে পেরেছেন। এবং তারা পরবর্তীতে বললেন যে প্রতি সপ্তাহে তারা 200 থেকে 300 জনকে দিবেন। তো আপনি যদি এই হিসাব করেন যে 23,000 জন তাহলে কতদিনে কাভার, এটা তো 5 মাসের বিষয়। তো যেখানে আপনার অলরেডি আমাদের ডিজিটাল ট্রানজ্যাকশন সিস্টেম যে পরিমাণ উন্নত, আমরা কোভিডের সময় দেখেছি একটা হিউজ পরিমাণ মানুষকে কিন্তু খুব দ্রুতভাবে তাদের সরকারি সহায়তা পৌঁছে দেওয়া গিয়েছিল। তো ফলে এখন আমরা এইভাবে সপ্তাহে মাত্র 200 জনকে দিতে পারছি। তো এটা একটা বড় বিষয় যে, অর্থাৎ এক তো আছে আপনি চিকিৎসা পেলেন, কিন্তু আপনাকে যে প্রত্যেক দিন আপনি হয়তো বা আপনার পরিবারে আপনিই প্রধান আয় করেন, তো আপনি যখন আহত হয়ে পড়ছেন আপনার পুরো পরিবার কিন্তু অচল হয়ে পড়ছে, এবং তখন কিন্তু আপনার কোনো অর্থ সাহায্য পাচ্ছেন না। তো ফলে হয়েছে কি, পুরো প্রক্রিয়াটা মিলায় এই যে অবহেলাটা, এটা কিন্তু তাদের এক তো আছে স্বাস্থ্যগত ঝুঁকি, একটা মানসিক ঝুঁকি, একটা পারিবারিক ঝুঁকি, এই প্রত্যেকটার মধ্যে তাদেরকে বিপর্যস্ত করে তুলছে। এই যে সংকট, একদিকে হচ্ছে যে তালিকার সংকট, বা আসলে কে আহত হয়েছে সবার
এইটা কি অন্তর্ভুক্ত করা গেল কিনা, এইখানে একটা সংকট, আবার চিকিৎসা নিয়েও সংকট রয়েছে আপনি যেগুলি বললেন, এগুলো আসলে কি করলে পরে এটা এড়ানো যেত আসলে? আচ্ছা, এখন এটা আমি এই প্রশ্নটার উত্তরটা দুইটা বিষয়কে একত্রে করে দিতে চাই। একটা হলো যে এখানে গ্যাপগুলা কিভাবে ফিল আপ করা যেত বা অ্যাড্রেস করা যেত, এবং ভবিষ্যতে আসলে কি করণীয়, এই দুটো আমি একসাথে দিতে চাই। প্রথম বিষয়টা হলো যে সবার আগে গুরুত্ব দিতে হবে যে এখন পর্যন্ত যারা এখনো তালিকার বাইরে রয়েছে ওই তালিকাটা অবশ্যই নির্ভুলভাবে করতে হবে, এটা একদম টপ প্রায়োরিটি। এবং সরকারকেও এটা তারা যে বিভিন্ন রকম সংস্কার করছে ইত্যাদি ইত্যাদি করছে, এগুলোর থেকেও এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। এক, দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো যে একটা এই যে তালিকাটা আমরা করলাম, তালিকাটার একটা অ্যাকাউন্টেবিলিটি দরকার। অর্থাৎ ডিজিএইচে কি দেওয়া আছে যে আপনি যদি এইচএসের যে তালিকাটায় যান, হেলথ সার্ভিসের তালিকাটায় যান, ওখানে নাম ঠিকানা এটা দেওয়া আছে, কিন্তু ওইটার সাথে থাকতে হলে যে তাদের হেলথ কন্ডিশন কি আছে, তাদের কতটুকু ইমপ্রুভ করলো, তাদের কি চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি ওই লিস্টে তারা রেগুলার আপডেট না দিতে পারে, অ্যাটলিস্ট তাদেরকে রেগুলার একটা সংবাদ সম্মেলন করে জানাতে হবে যে আমার এই 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 অবস্থা, আমি এই ব্যবস্থা নিচ্ছি এইভাবে। অর্থাৎ যে কথাটা বারবার বলা হচ্ছে যে আপনার একটা রোড ম্যাপ থাকতে হবে, আপনি এই আহত ব্যক্তিদের নিয়ে কি করবেন, আপনি যে শহীদ পরিবার হচ্ছে তাদের নিয়ে কি করবেন, এটার একটা ক্লিয়ার রোড ম্যাপ দিতে হবে। এই কারণে দিতে হবে যারা আহত ব্যক্তি তারা একটা বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন, তারা বারবার এই কথা বলছেন যে তাদের কি হবে তারা এটা জানেন না। তো এই বিষয়, যেমন একটা ছেলের কথা আমি বলি, ইমরান নামে একটা ছেলে যে চক্ষু বিজ্ঞান হসপিটালে এখানে ভর্তি আছে, ওই ছেলেটার সে 1.5 বছর বয়সে তার বাবা মাকে হারিয়েছে, পরবর্তীতে তার খালার বাড়িতে মানুষ হয়, খালা হলো একটা হসপিটালে ঝাড়ুদারের কাজ করতেন। তো এবার আন্দোলনে সে যখন আহত হয়, এই যে আহত তার যে টোটাল যে চিকিৎসা এই বার্ডেন আর তার খালার পরিবার নিতে পারছে না, তখন সে চিকিৎসা বিজ্ঞান হসপিটাল থেকে সে যে চিকিৎসা পাচ্ছে সে ওখান থেকে যেতে চাচ্ছে না, কারণ তার একটা চোখ তো নষ্ট হয়েছে, আরেকটা চোখে সে দেখে কিন্তু ওই চোখটাও আস্তে আস্তে এফেক্টেড হচ্ছে। তো সে বলতেছে যে সে যে তার এখন খালার কাছে যাবে, আগে সে টুকটাক কাজ করে খালার পরিবারকে সহায়তা করতো যাতে ওইটা তার পরিবারের উপর বার্ডেন না হয়, কিন্তু এখন তো সে কোনো কাজ করতে পারে, তাহলে তার কি হবে? তো ফলে যে বিষয়টা হলো যে তাদেরকে ওই নিশ্চয়তা দিতে হবে যে সরকার তাদেরকে দেখভাল করবে। এবং এটার সাথে আমার পরের পয়েন্টে আসছে যে সরকারকে একটা বিষয় স্পষ্ট করতে হবে যে এই ব্যক্তিদের আহতদের চিকিৎসা তো একটা বিষয়, তার সাথে আছে পুনর্বাসনের ব্যবস্থা। এই পুরো প্রক্রিয়াটাকে সরকারকে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ আমি 1 লাখ টাকা চিকিৎসা দিলাম, এরপর ওর কি হবে এটা আমি জানি না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার পুনর্বাসন পর্যন্ত সে কিভাবে করবে, এবং এই লোকগুলা কিন্তু সরকারের উপর জাস্ট পড়ে থাকতে যাচ্ছে এরকম না, কারণ প্রচুর লোককে আমরা দেখেছি তারা বলতেছে যে, অনেকে বলতেছে যে ঠিক আছে আমার আগে আমি হয়তো বা কাজ করে খেতাম, আমার একটা পা হারাইছি, কিন্তু আমাকে একটা অটো রিক্সা কিনে দেন, তাহলে আমার সরকারের আর কোনো সুবিধা লাগবে না, আমি আমার মতো করে চলতে পারবো। অর্থাৎ তারাও নিজেদের মতো স্বাবলম্বী হতে চায়। তো সরকারকে ওই ব্যবস্থাটা নিতে হবে এবং পূর্ণাঙ্গ দায়িত্বটা নিতে হবে। এখন এটার ক্ষেত্রে যদি আপনি বলেন যে স্ট্রাকচার কি হতে পারে, আগে তো আমরা এত বড় আকারে ম্যাসিভ এত লোকজন আহত ব্যক্তিকে একবারে সাহায্য দিনে, সেটার ক্ষেত্রে অলরেডি একটা স্ট্রাকচার আমরা বলতে পারি যে আমাদের মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যে আহত মুক্তিযোদ্ধা বা এমনি মুক্তিযোদ্ধা রয়েছে তাদেরকে কিন্তু রেগুলার একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া হয়, এবং এটা একটা স্ট্যান্ডার্ড ভাতা, এবং এটা কিন্তু তারা সুন্দরভাবেই পান, এবং তাদের যে ধরনের ফ্যাসিলিটিস এটা আপনি বলতে পারেন মোটামুটি, হ্যাঁ সমস্যা আছে কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড। তো এই যে এবার যারা আহত হলেন, যারা নিহত হলেন, তারা তো আমাদের মুক্তিযোদ্ধাই, আমরা বারবার বলছি এটা দ্বিতীয় স্বাধীনতা, তো তাদের সম্মানটাও তো মুক্তিযুদ্ধের সম্মান দিতে হবে। সো ওই এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যেই কিন্তু আপনি তাদেরকে কোঅ্যাপ্ট করতে পারেন, অথবা সেটাকে আপনি আরেকটু মডিফাই করে তাদেরকে কিন্তু সেটার মাধ্যমে সহায়তা দিতে পারেন। এবং সর্বশেষ আমি বলবো যে এই যে অবহেলার যে বিষয়টা, এটা আমিও আমার নিজের যারা বিভিন্ন ভলান্টিয়াররা যারা কাজ করছেন আহতদের সাথে, তাদের সাথে কথা বলার অভিজ্ঞতা দেখেছি, আহত ব্যক্তিদের সাথে কথা বলার অভিজ্ঞতা দেখেছি, সবাই কিন্তু বলছে যে এই যে আমলাতান্ত্রিকতা, অর্থাৎ আপনি এই যে জুলাই ফাউন্ডেশনের যে নাম্বারটা করা হয়েছে 16000, এটাতে আমি নিজেও ফোন দিয়ে দেখছি, এটা আপনি কমপক্ষে 10 বার ফোন না দিলে আপনি পাবেন না, আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা পাবেন না। এবং আপনি যখন যোগাযোগ করে পাবেন, তখন আপনি যে একজন আহত হয়েছেন এইটা প্রুফ করার বার্ডেনটা আপনার উপরে, এই কাগজ নিয়ে আসেন, ওই কাগজে এই কাগজে হয় না, এটার ফটোকপি লাগবে, এটা লাগবে, অমুকের স্বাক্ষর লাগবে। তো এটা একজন আহত ব্যক্তিত্ব, তার পক্ষে এটা করা সম্ভব না। যেমন ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন যেদিন উনি প্রথম দিন, উনি বলেছিলেন যে আহত ব্যক্তিদের কাছে সরকার যাবে, চিকিৎসা সেবা নিয়ে সরকার যাবে। কালকেও আমরা দেখলাম যে উপদেষ্টাদের একজন বললেন যে হ্যাঁ আমরা এমন ব্যবস্থা নিব যে সাহায্য বা সহযোগিতার বিষয়টা নিয়ে সরকার আপনার দোরগোড়ায় পৌঁছাবে। তো আমরা ওই জিনিসটা দেখতে চাই যে এই যে প্রতিটা পদে পদে হয়রানি চিকিৎসার নামে, ওই হয়রানিটা আমরা দেখতে চাই না, সরকারি সহযোগিতা এটা তাদের কাছে পৌঁছাবে, তাদের দোরগোড়ায় পৌঁছাবে। তাইলে আমার মনে হয় যে একটা কিছুটা এই পরিস্থিতির উন্নতি হবে। ধন্যবাদ সাজেন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই আগস্টের যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের কিভাবে দেখভাল করবে, কিভাবে পুনর্বাসন হবে, সেটিকে খুব কাঠামোগতভাবে খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে এই সরকারকে। কারণ এদের মাধ্যমেই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে এসেছে, এদের মাধ্যমেই বাংলাদেশ দেখেছে একটি নতুন দিন।